সুমন এক ধনী পরিবারে মেয়ে ছিল। ও গরিবদের সাথে কথা বলাও পছন্দ করত না। ও গরিবদের পছন্দ করত না। ও বড়লোক হওয়ার খুব অহংকারী ছিল। সুমনের বাড়িতে শিবানী নামের এক মহিলা কাজ করত। ওনার একটি মেয়ে ছিল, যার নাম ছিল কুসুম। কুসুম খুবই ভালো এবং সৎ ছিল। একদিন সুমনের বাড়িতে পার্টি ছিল। সুমন অনেক বন্ধুদের ডাকলো, কিন্তু কুসুমকে আসতে না করে দিল। কুসুম, রাত্রে আমার বাড়িতে পার্টি আছে, তুমি তোমার মায়ের সাথে এখানে এসো না। কি হয়েছে মালিক, আমি কেন আসতে পারবো না? আমিও পার্টি দেখবো। না না, তুমি আসতে পারবে না, কারণ তুমি গরিব, আর আমার পার্টিতে গরিবদের কোনো কাজ নেই। কুসুম মন খারাপ করে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে ও হতাশ হয়ে বসে থাকে। তখনই সেখানে শিবানী আসে। কুসুম, কি হয়েছে বাবু, তুমি এত হতাশ হয়ে বসে আছো কেন? কিছু না মা, সুমনের বাড়িতে পার্টি আছে, আর আমি সুমনের পার্টি দেখতে চাই। ওরা খুব ভালো ভালো আর অন্য ধরনের খাবার খায়, যেমন বার্গার, পিৎজা, চাউমিন, মোমো। আমি এসব খেতে চাই। বাবা, আমরা এসব খাবার খেতে পারবো না, আমাদের কাছে অত টাকাই নেই। তুই চিন্তা করিস না, আমি তোকে ভালো ভালো খাবার বানিয়ে দেব। পরের দিন সুমনের বাড়িতে পার্টি ছিল। ওর বাড়িতে অনেক বন্ধুরা এসেছিল। অনেক ভালো ভালো খাবার ছিল, যেমন বার্গার, পিৎজা, পনির। সবাই পার্টিতে আনন্দ করছিল। পার্টির কাজ ছিল, তাই শিবানী কাজ করতে করতে হাঁপিয়ে গেছিল। পরের দিন অসুস্থ শিবানী কুসুমকে বলল, কুসুম, আজ আমার শরীরটা খুব খারাপ। তুই এক কাজ কর, তুই সুমনের বাড়িতে কাজ করতে চলে যা, আর ওকে বল যে আমার শরীর খারাপ। কুসুম চলে যায়। কুসুমকে দেখে সুমন মুখ বেঁকিয়ে ওকে বলে, কুসুম, কাল পার্টিতে খুব মজা হয়েছিল, আমরা সবাই খুব আনন্দ করেছি। এ তো খুব ভালো কথা, পার্টিতেও মজা হবেই। আর পার্টিতে কিছু খাবার বেঁচেছিল, সেগুলো তুমি নিয়ে যেও আর খেয়ে নিও, কারণ খাবারগুলো সেরকম টেস্টি ছিল না, তাই কেউ খায়নি। কিন্তু ওগুলো তো বাসি খাবার। তাতে কি হয়েছে? তোমাদের মতো গরিবদের জন্য এটা অনেক। তোমরা তো এরকম খাবার খেতে পারো না, তুমি তো ওটাই খাও না, চাল, ডাল, রুটি। কোথা থেকে পাবে বার্গার, পিৎজা, চাউমিন, এসব ভালো ভালো খাবার? কালকের খাবার খেয়ে নিও। আমার তো খিদে নেই, ভাবলাম তোমাকে খেতে দিই। তুমি আর কি বলবে? কুসুম খাবার নিয়ে বাড়ি চলে আসে আর ওর মাকে সব কথা বলে। ঠিক আছে কুসুম, আবার আমায় দিয়ে দাও। কখনো খাবারের অপমান করবে না, আবার শুধু ভাগ্যবানেরাই পায়। কোনো ব্যাপার না, আসি তো কি হয়েছে, আমি এগুলো দিয়ে তোমার জন্য একটা স্পেশাল ডিশ বানিয়ে দিচ্ছি। তারপর তুমি বুঝতেও পারবে না কোন খাবারটা বাসি আর কোনটা তাজা। শিবানী ওই খাবারগুলো রান্না করে নিয়ে যায় আর খুব সুস্বাদু খাবার বানায়। কুসুম সেটা খেয়ে বলে, এটা তো খুব ভালো খেতে। তুমি তো খাবারগুলো পুরো অন্যরকম করে দিলে, তোমার হাতে জাদু আছে। তুমি বাজে খাবার এত ভালো করে বানাতে পারো। এখন আমি আর বড়লোকদের খাবার চাই না, কারণ বড়লোকদের খাবার তো আমার মা নিজেই বানাতে পারে। এক কাজ করো মা, তুমি তোমার নিজের রেস্টুরেন্ট খোলো। শোনা, আমাদের কাছে অত টাকা কোথায়? পেট ভরার জন্য খাবার জোগাড় করি, সেটাই অনেক। শোনা, আমি শুধু তোরা তোর বাবার পেট ভরাতে পারি, এটাই অনেক আমার জন্য। কিছুদিন পর শহরে একটা রান্নার কম্পিটিশন হয়, এখানে সুমন আর শিবানী দুজনে অংশগ্রহণ করে। শিবানী জিতে যায় আর সুমন নিজের ভুল বুঝতে পারে আর ও বলে, আমায় ক্ষমা করে দাও আন্টি, আপনি গরিব বলে আমি অনেক কিছু বলেছি। আপনি গরিব হয়েও বড়লোক, আর আমি বড়লোক হয়েও গরিব। আপনি সব জিনিস এত ভালো করে মডিফাই করতে পারেন, আর আমি তো খাবার বানাতেই পারি না। ঠিক আছে বাবা, একদিন তুমিও ভালো রান্না করতে পারবে, দেখে নিও। শুধু কারোর অপমান করো না, আর খাবারের তো একদমই না। শিবানী কম্পিটিশন জেতার পরে নিজের রেস্টুরেন্ট খোলে, যেখানে শিবানী নতুন নতুন রকমের রান্না তৈরি করে, আর সেসব লোকেরা খুব পছন্দ করে। কুসুম সেখানে আসে আর বলে, তুমি এত ভালো খাবার বানাও, আর তুমি রেস্টুরেন্ট চালানোর সঙ্গে সঙ্গে সবাইকে এই রান্নাও শেখাও, কারণ সুমনের মতো মেয়েরা খাবার বানাতে পারে না, তাহলে ওরাও খাবার বানাতে শিখবে। হ্যাঁ কুসুম, তুমি
তুমি ঠিক বলেছ আন্টি। আমাদের মতো মেয়েদের খাবার বানানো শেখানো উচিত। আমরাও আপনার মতো বানাতে চাই। আপনি শেখাবেন আমাদের? ঠিক আছে বাবু, আমি তোমাদের কুকিং ক্লাস নেব আর তোমাদের রান্না করাও শেখাবো। তারপর তোমরা খুব ভালো রান্না করতে শিখে যাবে। রাতে তোমাদের সব জায়গায় প্রশংসা হয়। একজন মেয়ের খাবার বানাতে পারা উচিত, এটা তার সবচেয়ে বড় গুণ হয়। এখন শিবানী কিছু বাচ্চাদের রান্না করা শেখাতে লাগলো, যা শিবানীর খুব ভালো লাগলো। আরো আনন্দের সাথে নিজের পরিবারকে নিয়ে থাকতে লাগলো। শিবানী বাচ্চাদের রান্না করা শেখায়, কিন্তু ওদের কাছ থেকে টাকা নিত না। শিবানীর কথা দূরে দূরে ছড়িয়ে পড়ল। সবাই রেস্টুরেন্টে খেতে আসলো, আর যারা খাবার বানাতে পারে না তারা শুধু শিবানীর কাছেই সব শিখতে আসতো। অনেকে শিবানীর কাছ থেকে রান্না করা শিখে রান্নার জন্য প্রাইজও পেয়ে গেল। সুমিত একজন বড়লোকের ছেলে। সে রোজ স্কুলে একটা গাড়ি করে আসতো। সে নিজেকে বড়লোক বলে জাহির করত। অন্যদিকে রাজু নামের একটা ছেলে ছিল। ও গরিব ছিল। সে তার বাবার সঙ্গে অটোতে আসতো। সুমিত সব সময় ওই গরিব রাজুকে তার গরিব হওয়ার জন্য অপমান করত। রাজু, তুমি কত গরিব, তোমার কাছে ভালো জামা কাপড়ও নেই। আর আমাকে দেখো, আমি তো সব সময় গাড়ি করে আসি, তুমি তো অটোতে আসো। যেখানে ধুলো লাগে, বর্ষার সময় তোমার কত মুশকিল হয়। তুমি তো বৃষ্টিতে ভিজেও যাও। কোনো ব্যাপার না সুমিত, আমরা গরিবই ভালো, আর আমার অটোই ভালো লাগে। একদিন সুমিত ট্রাক ড্রাইভারকে বলল, ড্রাইভার, তুমি গাড়িটাকে ঠিক করে রাখো না, দেখো না কত নোংরা আছে, তোমার মাইনে কেটে নেব। না সাহেব, এরকম করবেন না, আমি কালই গাড়িটা ভালো করে পরিষ্কার করে দেবো। তখন রাস্তায় ওদের সাথে এক গরিব ছেলের দেখা হলো। সুমিত, তুই যদি স্কুলে যাচ্ছিস তাহলে একটু দাঁড়া, আমিও তোর সাথে যাব, দুজনে একসঙ্গে যাব। সুমিত অনিচ্ছাতে তাকে তার গাড়িতে বসিয়ে নিল আর স্কুলে পৌঁছে গেল। যখন ও ফেরত এলো তখন সে ড্রাইভারকে বলল, ড্রাইভার, আমি চাই না যে কেউ আমার গাড়িতে এসে বসুক। ও আমার লেভেলের নয়, ওর বাবা আমার বাবার মতো বড় বিজনেসম্যান নয়। তাই তুমি বাড়ি গিয়ে এটা ভালো করে পরিষ্কার করবে আর সিট বদলে দেবে। জানি না এই ছোট লোকেরা আমার সিটে কি করে বসে যায়। ঠিক আছে মালিক। ও গাড়িকে ঠিক করলো আর পরিষ্কারও করে দিল। বাড়ি গিয়ে সুমিত তার মাকে বলল, মা, আজ ওই নরেশের সঙ্গে দেখা হলো। ও জোর করে আমার গাড়িতে উঠে বসলো। আমার এসব একদম ভালো লাগে না। আমি তো গাড়ির সিটই পাল্টে দিয়েছি। তুমি তো এটা খুবই ভালো করেছো। এইসব লোকেদের থেকে দূরে থাকবে, এরা আমাদের লেভেলের নয়। অন্যদিকে রাজু তার বাড়িতে তার বাবাকে বলল, বাবা, তুমি আমাদের জন্য কত কাজ করো, আমাদের লেখাপড়া করাও, স্কুলে পৌঁছে দাও। হ্যাঁ বাবা, এসব তো আমি তোমার জন্যই করি। তুমি লেখাপড়া করে একজন ভালো মানুষ হবে, কিন্তু কখনো নিজের মনে কোনো অহংকার আসতে দেবে না। অন্যকে সাহায্য করা, এটাই সব থেকে বড় মনুষ্যত্ব। কিন্তু বাবা, কিছু লোক তো এত বড় লোক যে তাদের কোনো কিছুর কমই নেই। হ্যাঁ, তাদের কোনো জিনিসের কম নেই, কিন্তু তারা সেই জিনিসের কদর করতে জানে না। একটা কথা সব সময় মনে রাখবে, যেই হোক বড়লোক বা গরিব, আমাদের সময়কে সাহায্য করতে হবে, এটাই কর্তব্য। দেখলে হবে না যে গরিব না বড়লোক। ঠিক আছে বাবা, আমি সবসময় এই কথা মনে রাখবো। একবার সুমিত তার মোটের কার নিয়ে স্কুলে যাচ্ছিল। তখন রাজুও তার অটোতে স্কুলে যাচ্ছিল। সুমিতের রাজুকে দেখে রাগ হলো, কারণ একজন গরিব ছেলে তার সমান সমান যাচ্ছে। সুমিত তার ড্রাইভারকে বলল, ড্রাইভার, গাড়িটা একটু জোরে চালাও, আরো জোরে চালাও। ড্রাইভার গাড়ির স্পিড খুব বাড়িয়ে দিল, আর তখনই গাড়ির ব্রেক ফেল হয়ে গেল, আর সেটা একটা গাছে গিয়ে ধাক্কা খেলো। সুমিতের আঘাত লাগলো, আর ওর কপাল থেকে অনেক রক্ত গড়াতে লাগলো। তখন রাজু ঘটনাস্থলে তার অটোতে করে এসে গেল। সুমিত, সুমিত, ওঠ, এ কি হয়েছে? আরে, তোমার কপাল থেকে তো রক্ত পড়ছে। রাজু, রাজু, আমাকে বাঁচা। রাজু ড্রাইভারের সাথে সুমিতকে তুলে তার অটোতে গিয়ে বসালো, আর ও দ্রুত হাসপাতালে পৌঁছে গেল। রাজু ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, সুমিতকে বাঁচিয়ে দিন, এর মাথায় চোট লেগেছে। আরে, এ তো অ্যাক্সিডেন্ট কেস, পুলিশকে ইনফর্ম করতে হবে। কিন্তু তুমি কে? ডাক্তারবাবু, আমি ওর ভাই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশকে পরে ইনফর্ম করবেন, আগে তো ওর চিকিৎসা করুন, পুলিশকে আমি সব কিছু বলে দেবো। না, আমি পুলিশকে ইনফর্ম না করে চিকিৎসা শুরু করব না।
একজন রোগীর যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আপনি পুলিশ নিয়ে পড়েছেন। এর যদি কিছু হয় তাহলে পুলিশ আবার ওকে ফিরিয়ে আনবে। আমি বুঝি একজন ডাক্তারের কি কর্তব্য। পুলিশ তো তার কর্তব্য পরে করবে, এখন আপনি আপনার কর্তব্য করুন। ডাক্তার রাজুর কথা শুনে সুমিতের চিকিৎসা শুরু করে দিল। অন্যদিকে রাজু তার ফোন দিয়ে সুমিতের বাড়িতে অ্যাক্সিডেন্টের খবর দিয়ে দিল। এর ফলে সুমিতের বাড়ির লোকেরা হাসপাতালে এসে গেল। কয়েক ঘন্টা পর সুমিতের জ্ঞান ফিরে এলো। বাবা, তুই কেমন আছিস? হ্যাঁ, এখন কেমন লাগছে? তুই তো আমার প্রাণই বার করে দিয়েছিলি। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট হলো কি করে? নিশ্চয়ই ওই ছোট লোক রাজুর জন্যই হয়েছে। ওই ছোট লোকগুলো এরকমই হয়, এরা গাড়ি দেখলে তো নিজের কার্যকলাপ শুরু করে দিল। না মা, আজ আমি বেঁচে আছি শুধুমাত্র রাজুর জন্যই। ও যদি না থাকতো তো আমি একমাত্র ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতাম। তাই তো ওর অটোতে করে আমাকে হসপিটালে নিয়ে গেছে আর আমার প্রাণ বাঁচিয়েছে। এখানে এসে আমার জন্য ডাক্তারের সাথেও ঝগড়া করেছে। রাজু, আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে শুনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। আজ আমার ছেলের জীবন শুধু একমাত্র তোমার জন্য বেঁচেছে। তুমি গরিব বড়লোকের সম্পর্ক না ভেবে এক মানুষের সম্পর্ক ভেবেছো, আর আমি সব সময় গরিব বড়লোকের কথা ভেবেছি। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ রাজু, আমার কাজের জন্য আমি খুবই লজ্জিত। আমি সবসময় তোমাকে গরিব হওয়ার জন্য অপমান করেছি আর নিজের বড় লোকের অহংকার দেখিয়েছি। আজ আমি নিজের ভুলের জন্য আফসোস হচ্ছে। বুঝতে পারলাম বড় লোক গরিব লোকের থেকেও বড় একজন মানুষ হওয়া। তুমি তোমার মনুষ্যত্ব দেখিয়ে আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি যদি চাইতে আমার দুর্ব্যবহারের জন্য আমার প্রাণ নাও বাঁচাতে পারতে, কিন্তু সেরকমটা তুমি করনি। আর তুমি এইভাবে ছড়ে চলে যেতে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাজু। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, এটা তো আমার কর্তব্য। আমার বাবা আমাকে অনেক সাহায্য করতে শিখিয়েছে। বড় লোক গরিব লোক একেবারেই শেখায়নি। বড় লোক গরিব লোক তো নিজের ভাগ্যের জন্য হয়, কিন্তু মনুষ্যত্ব সবসময় মানুষের অন্তরে থাকতে হয়। মনুষ্যত্বের পার্থক্যেই মানুষ বড় আর ছোট হয়। এরপর রাজু আর সুমিত খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথে স্কুলে যেতে লাগলো আর একসাথেই থাকতো। এখন ওদের দুজনের মধ্যে বড় লোক গরিব লোকের বিভেদ নেই। তারা বড় লোক গরিব লোক ভুলে বন্ধুত্বের সম্পর্ক রাখলো। আস্থা এক ধনী বাড়ির মেয়ে ছিল। ওর বাবা একজন বিজনেসম্যান ছিল, যে সব সময় নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। আর ওর মা রিনা বিউটি পার্লারে কাজ করত। মাঝে মাঝেই অশোক আর রিনা বাড়ির বাইরে থাকতো। আস্থা বাড়িতে একা থাকতো। অশোক রিনা আস্থাকে সময় দিতে পারত না, সেই জন্য ওকে দামি দামি খেলনা কিনে দিত। মা, আমার একটা দামি ড্রেস চাই, যা আপনার বন্ধু অনিতার মেয়ে পরেছিল। আস্থা, ওটা কোনো ড্রেস নাকি? এত সস্তা? তুমি দেখো, আমি তোমার একটা দামি ড্রেস কিনে দেবো, যা দেখে সবাই তাকিয়ে থাকবে। এখন আমি ব্যস্ত আছি, আমার সাথে রাতে কথা বলো। রাত্রে আস্থা ওর বাবার কাছে যায়। বাবা, দেখো না, আমি আজকে পরীক্ষায় 100-এ 100 পেয়েছি। ঠিক আছে, খুব ভালো কথা। যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি এর জন্য গিফট পেয়ে যাবে। বাবা, একবার তো তুমি আমার খাতাটা দেখো। এটা দেখার কি আছে? তুমি পরীক্ষায় 100-এ 100 পেয়েছো না, সেটাই অনেক। আস্থা মন খারাপ করে চলে যায়। একদিন আস্থার জ্বর আসে আর ও মাকে বলে, মা, আজ তুমি ছুটি নিয়ে নাও না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমার বাড়িতে একা থাকতে ইচ্ছা করে না। তুমি জানো তো এখন পার্টি সিজন চলছে, আর আমি ছুটি নিলে তুমি জানো কত বড় ক্ষতি হয়ে যাবে। আমি ছুটি নিতে পারবো না। এই নাও, ওষুধ খাও, ঘুমিয়ে পড়ো, আর রান্নাঘরে খাবার আছে, খেয়ে নেবে। আমার আসতে দেরি হবে। আস্থা বাড়িতে একদম একা থাকতো। আস্থার বাড়িতে একজন কাজের লোক আসতো। ওর মেয়ের নাম ছিল কবিতা। কবিতার মা বাবা ওকে খুব ভালোবাসতো। গরিব হওয়ার জন্য সব ইচ্ছা পূরণ করতে পারত না, কিন্তু ওর দরকারি জিনিসপত্র কিনে দেওয়ার চেষ্টা করত। মা, আজ কি রান্না করেছ? বাবা, ওই তো ডাল রুটি বানিয়েছি। মা, আজ ডাল রুটি খেতে মন চাইছে না, আজ কিছু অন্যরকম বানাও। ঠিক আছে বাবু। সুশীলা ডালের সাথে রুটি না বানিয়ে বাটি বানায়, আর কিছু চাল দিয়ে ইডলি বানায়। মা, বাহ, তুমি খুব সুন্দর খাবার বানিয়েছো। তোমার হাতে যেন জাদু আছে। কিছুদিন পর